নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আশাপূর্ণা দেবীর উপন্যাস শৃঙ্খলিতা আজ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ওদের দুজনের প্রথম দেখা এক কবি সম্মেলনের আয়োজন করেছিল দক্ষিণ কলকাতার একটি নামী সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণেরই এক বিশিষ্ট কলেজ হলে। অশনির মনে না থাকতে পারে, যশোধরার পুঙ্খানুপুঙ্খ মনে আছে সেদিনের কথা। ওর মনে আছে সেই সভার সভাপতি ছিলেন একজন মন্ত্রী, আর প্রধান অতিথি ছিলেন উদ্যোক্তাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ওয়েস্ট বেঙ্গল রাইস মিলের ডিরেক্টর দামোদর ঘোষ। সভাপতি আর প্রধান অতিথির ভাষণ যে ভয়ানক রকমের উপভোগ্য হয়েছিল সে কথাও মনে আছে যশোধরার। বলতে গেলে সেই প্রসঙ্গের সূত্রেই তার অশনির সঙ্গে আলাপ। তার সম্মেলনটি কিন্তু মনোরম হয়েছিল, বলতে গেলে পূর্ণাঙ্গ। নবীন প্রবীণ দুদলের কবির এমন একত্র সমাবেশ নাকি অনেকদিন দেখেনি ওরা। এই অনুষ্ঠানে যশোধরার প্রবেশপত্র পাবার কথা নয়, দৈবাতই পেয়ে গিয়েছিল কোনো এক বান্ধবীর সহৃদয় দাক্ষিণে। সে বলেছিল, আমি তো বাবা কবিতার ছাই বুঝি, তুই বরং লেখিকা আছিস, মর্মগ্রহণ করবি ওসবের, আমার কার্ডটা নিয়ে ঘুরে আয়। যশোধরাকে তার ওই বান্ধবী সস্নেহ কৌতুকে লেখিকা বলতো, কারণ কলেজ ম্যাগাজিনে 2-3টি গল্প বেরিয়েছিল যশোধরার। গল্প যাই হোক, সাহিত্যের ওই স্বর্গলোকের প্রতি আকর্ষণ ছিল যশোধরার অপরিসীম। সত্যিকারের কোনো কবিকে, সাহিত্যিককে কেবলমাত্র চোখে দেখতে পেলেও সে যেন কৃতার্থ হয়ে যেত, ধন্য হয়ে যেত। আর নিভৃত নির্জনে স্বপ্ন দেখত ওই রাজ্যের টিকিট পেয়েছে সে, বসেছে ওদেরই পদপ্রান্তে। পাঠকরা বলছে, যশোধরা রায়? হ্যাঁ হ্যাঁ, চিনি বই কি, পড়েছি তার বই। থাক সেই স্বপ্নের কথা, স্বপ্নের লোকে। কবি সম্মেলনের প্রবেশপত্রটাই যশোধরাকে বিমোহিত করেছিল, কারণ প্রোগ্রামের পিঠে কবিদের নামের তালিকা ছিল। একসঙ্গে এই একরাশ কবিকে দেখবার সৌভাগ্যে অধীর যশোধরা তার কৈশোরকালের অটোগ্রাফ খাতাখানায় নিয়ে নিল সঙ্গে। পুরনোদের মধ্যে যাদের স্বাক্ষর নেই তাদেরগুলো নেবে নতুনদের মধ্যে কবি বজ্রসেন তার বিশেষ প্রিয়। বজ্রসেনের কবিতার ভাবের আশ্চর্য চমক, ভাষার আশ্চর্য ঐশ্বর্য আর মিলহীন মিলের আশ্চর্য বিদ্যুৎ দীপ্তি যশোধরাকে যেন অবশ করে দেয়। সেই বজ্রসেনকে চোখে দেখবে যশোধরা, আর যদি সুযোগ পায়। বজ্রসেনের আসল নামটা তখনও জানে না যশোধরা। দেখা হলো। অটোগ্রাফের খাতাটা এগিয়ে ধরে যশোধরা বলল, শুধু নাম না, একটু কিছু লিখে দিন। বজ্রসেন হাসল, বলল, এত তাড়াতাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লেখা হয়? বাড়ি এসে নিয়ে যেতে হয়। যশোধরা মলিন মুখে বলল, বাড়ি চিনি বুঝি? বজ্রসেন আরেকটু হেসে ওর অটোগ্রাফের খাতাতেই নিজের বাড়ির ঠিকানাটা লিখে দিল। ঠিকানা দেখে যশোধরা নিথর হয়ে গেল। কি কাণ্ড! এই যে তার ছোটো মাসির বাড়ির কখানা বাড়ি পড়ে। যে ছোটো মাসির বাড়িতে মাসের মধ্যে অন্তত 3 বার যায় সে, মায়ের সঙ্গে যায়, একা যায়। আশ্চর্য! এত নীরের মাসির বড় লোকেরা একদিনও তো বলে না তাদের এত বড় সৌভাগ্যের কথা। না বলে পারল না যশোধরা। এখানে আমার মাসির বাড়ি? তাহলে তো ভালোই, মাসির বাড়ি এলে আমার এখানে চলে আসবে। হ্যাঁ, তুমি দিয়েই কথা বলল। ওই নীতি বজ্রসেনের, যে কেউ তার কাছে অটোগ্রাফের খাতা খুলে ধরবে ও তাকে তুমি বলবে, বয়স দেখবে না, নইলে নিজে কিছু আর প্রবীণ ব্যক্তি নয় সে। বলা বাহুল্য, পরদিনই ছোটো মাসির বাড়ি যাবার দরকার পড়ল যশোধরার। মা বলল, এই তো কদিন আগে গেলি, আবার কি কাজ? মেসোমশাই একখানা বই দেবেন বলেছেন। মেসোমশাই ফিলোজফিতে MA আর যশোধরা ফিলোজফিতে অনার্স নিয়েছে, অতএব এ দাবি তার ন্যায়সঙ্গত। মা বলল, দেরি করিস না। যশোধরা ততক্ষণে বাড়ির বাইরে। আগে এখানে না আগে ওখানে ভাবতে লাগলো যশোধরা। যদি আগে মাসির বাড়ি যায় নির্ঘাত দেরি হয়ে যাবে। আর কে বলতে পারে বজ্রসেনের দরজায় গিয়ে শুনতে হবে কিনা, উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। আবার আগে যদি যায়, কবির বাড়িতে ঘুরে আসা স্বপ্নময় আবেশময় সুন্দর মানসিকতাটুকু তো ওদের বাড়ির মোটা হাসি, মোটা কথা আর মোটা খাওয়া দাওয়ায় স্রেফ যা তা হয়ে যাবে। তা শেষ পর্যন্ত আগে যাওয়াই সাব্যস্ত হলো। ধৈর্য রাখতে পারল না যশোধরা। কিন্তু দরজায় এসে যে পা কাঁপবে, বুকের মধ্যে হাতুড়ি পিটবে, গলা শুকিয়ে আসবে, এই হিসেব কি ছিল যশোধরার? ছিল না। তাই দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে লাগলো ও। কতক্ষণ এমন করে দাঁড়িয়েছিল কে জানে। সহসা এক অভাবিত ঘটনা ঘটল। পিছন দিক থেকে একটি অপরূপ সুরেলা গলা ঝংকৃত হলো, কি ব্যাপার দাঁড়িয়ে যে? শুধু চমকে নয়, প্রায় শিউরিয়ে মুখ ফেরালো যশোধরা। আর ওর মনে হলো ও যেন এক্ষুনি মরে যাবে, আনন্দে মরে যাবে।
আবেগে মরে যাবে। তার থেকে 1 ফুট দূরে দাঁড়িয়ে রয়েছেন কবি বজ্রসেন। কৌতুকোজ্জ্বল দুটি চোখ তারই দিকে মেলে ধরে। যশোধরা না হয়ে এ যদি তার বান্ধবী মাধবী হতো, কি শুভ্রা হতো, নির্ঘাত ওরা হইচই করে কথা বলে উঠত। কিন্তু যশোধরা আরেক টাইপের মেয়ে। যশোধরা তার এই অভাবিত ভাগ্যকে গ্রহণ করতে অনেক সময় নিল। অশ্বনী বলল, কি ফিরে যাচ্ছিলে? না, এই এলে? যশোধরা আসতে বলল, এই এলাম। তবু ভালো, আমি ভাবলাম হয়তো কবি সম্পর্কে হতাশ হয়ে। কথার মাঝখানে দরজার বেল বাজিয়েছে অশ্বনী এবং দরজা খুলেও গেছে। একটি বালক ভৃত্য মুখ বাড়িয়ে দাঁড়িয়েছে দরজায়। চোখের ইশারায় শিগগির 2 পেয়ালা চা বলে যশোধরাকে সমাদর করে ঘরে নিয়ে গিয়ে বসায় অশ্বনী। নিঃসম্পর্কিত এক পুরুষের একক ঘরে এনে একা একা এসে বসা এই যশোধরার জীবনে এই প্রথম। এমনিতে কলেজে পড়লে টড়লেও তাদের বাড়িটি সেকেলে। কোনো অবিবাহিত প্রফেসরের বাড়িতে যদি যায় তো 2-3 বান্ধবী একত্রে মিলে যায়। কিন্তু কবি বজ্রসেন কি অবিবাহিত? বসবার ঘর দেখলে কি বোঝা যায় ঘরে গৃহিণী আছেন কি নেই? বোধহয় বিবাহিত, নইলে এত সহজ আর সপ্রতিভ হচ্ছেন কি করে? হিসেব মিলল, অথচ কথাটা ভেবে তেমন ভালো লাগলো না। কবিদের যেন একলাই মানায়। এই নাও, তোমার জন্য কবিতা লিখে রেখেছি। 1 টুকরো কাগজ মেলে ধরল অশ্বনী। ড্রয়ার থেকে বার করে, এনেছো তো অটোগ্রাফ খাতা? তোমার জন্যে কবিতা লিখে রেখেছি। এ কি সত্যি কোনো কথা? না, কোনো অলৌকিক সঙ্গীতের ঝঙ্কার, যে ঝঙ্কারে যশোধরার রক্তে রক্তে ঝনঝনা উঠল। পাঁজরের মধ্যে অসহ্য সুখের কাঁপন উঠল। সে কাঁপন কোনো মতে প্রশমিত করে বটুয়া থেকে সাবধানে খাতাখানা বার করল যশোধরা। অনেক হাতের ছাপ মারা, অনেক দিনের পুরনো সেই খাতাটা নয়, নতুন একটা কিনে এনেছে। রক্ত গোলাপের মতো গাঢ় লাল রঙের মলাট, কোমল মসৃণ পৃষ্ঠা। কি হলো? অশ্বনী খাতা খুলে উল্টে পাল্টে বলল, একেবারে ব্র্যান্ড নিউ দেখছি। সেটা কোথায় গেল? যশোধরা লজ্জা লজ্জা চোখ তুলে বলল, আপনার কবিতা নতুন খাতাতেই থাক। অশ্বনী ওই চোখের দিকে তাকিয়ে কি দেখলো কি জানি, আর কিছু না বলে আস্তে ধরে ধরে সুন্দর করে লিখল, অনেক তারার মাঝে দেখেছ একটি তারা কোনো, অনেক কথার ভিড়ে স্তব্ধ দিনের গান শুনেছ কখনো? অশ্বনীর হাতের লেখাটা এত বেশি ভালো যে বিনয় করেও বলা চলে না যে আমার হাতের লেখাটা পড়তে পারবেন তো, অথবা লেখাটা বিশ্রী হলো। সেই মুক্তার মতো লেখাগুলির দিকে তাকিয়ে রইল যশোধরা অনেকক্ষণ। তারপর গাঢ় গভীর একটি নিঃশ্বাস ফেলে চোখ তুলে তেমনি গাঢ় গভীর মৃদু একটু হাসলো। তারপর তুলে রাখলো বটুয়ার মুখটি খুলে সাবধানে। হঠাৎ বাক্যটু অশ্বনীও কেমন চুপচাপ হয়ে গেল। ওই একটি কুমারী হৃদয়ের একান্ত বিশ্বস্ত শ্রদ্ধা তার মুখরতাকে স্তব্ধ করে দিল যেন। 2 ওদের উদ্ধার করলো সতীশ চা এনে। যশোধরা লাজুক মুখে বলল, আবার আমার জন্যে চা আনালেন? উঠে যাওয়ার সময় যশোধরা বলল, বাড়ির আর কাউকে দেখলাম না। অশ্বনী একথার মানে বুঝে মনে মনে হাসলো একটু। বাড়িতে আর কে আছেন এই সরাসরি প্রশ্নটাকে ঘুরিয়ে করা আর কি। অশ্বনী প্রশ্ন ঘোরাল না, উত্তরও না। বলল, বাড়ির সকলকেই দেখেছ, আমি আর আমার এই ভবার্ণবের কর্ণধার সতীশ, এই হচ্ছে এ বাড়ির সব লোক। যশোধরা একেবারে চলে যাবার সময় হঠাৎ কী ভেবে পা ছুঁয়ে নমস্কার করতে গেল। পা ছোঁয়া হলো না, হলো হাত ছোঁয়া। আরে আরে করে হাত ধরে ফেললো অশ্বনী, তারপর ছেড়ে দিল। এই প্রথম দিন। এদিনও বজ্রসেনের আসল নাম জানে না যশোধরা। এই ব্যাকুল অবশ উদ্বেগ উদ্বেল হৃদয় নিয়ে তক্ষুনি মাসির বাড়ি যেতে ইচ্ছে করল না যশোধরার। সাহসে ভর করে ধরল উল্টোমুখ বাস, গেল সেই বান্ধবীর বাড়িতে যে তাকে লেখিকা বলে। খাতা খুলে কবিতা দেখালো তাকে। এক মুহূর্তে চোখ বুলিয়ে বেলা বলল, এর চেয়ে অনেক ভালো লেখে বজ্রসেন, তোকে যা হোক দিয়ে সেরেছে। এটুকু আরও ও দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখে দিতে পারতো না? এর জন্যে বাড়ি যেয়েও লিখে রাখবো চাল, স্রেফ চাল। কবিগুলো ভারী চালিয়াত হয়। বেলাকে আজ খুব খারাপ লাগলো যশোধরার। উঠে এলো। বাড়ি এলে মা বলল, হ্যাঁ রে, ছোটো মাসির বাড়ি যাব বলে বেরুলি, ওখানে তো যাসনি কই, কোথায় গিয়েছিলি? মায়ের কণ্ঠে কৈফিয়তের সুর না থাক অভিযোগের সুর ছিল। যশোধরা রাগ করল না। যশোধরা হঠাৎ মাকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, মা, আজ একটা অদ্ভুত জায়গায় গিয়েছিলাম, কিন্তু অদ্ভুত জায়গার নেশা তীব্র, আকর্ষণ তীব্র। তাই সেই অদ্ভুত জায়গাটা প্রায় প্রত্যহের গন্তব্যস্থল হয়ে উঠল যশোধরার।
শুধু একবারটি যাওয়া, শুধু দেখা। সেদিন নতুন কি লিখলো অশনি? হ্যাঁ, আসল নামটা জেনে নিয়েছিল কবে যেন। বলেছিল, কিছু যদি মনে না করেন, আপনার আসল নামটা জানতে খুব ইচ্ছে করে। অশনি হেসে বলেছিল, আমার আসল নকল দুই সমান, দুটোতেই বজ্রপাত। বজ্রপাত? হ্যাঁ, মা বাপের রাখা নাম হচ্ছে অশনি। ছোট মাসির বাড়ির লোককে একদিন খুব গঞ্জনা দিল যশোধারা। বলল, এত বড় একজন কবি তোমাদের বাড়ির কখানা বাড়ির পরেই থাকেন, সে খবর রাখো না তোমরা? মাসির ননদ অলকা তাচ্ছিল্যের মুখ করে বলল, জানবো না কেন, ওই তো অশনি সেন। ওসব কবিতা টবিতা বাবা আমার মগজে ঢোকে না, তার থেকে দুটো গল্প টল্প লিখতো তো। নিরেট বলে রেগে চলে এলো যশোধরা। কিন্তু যশোধরার এই অভিসার তার বাড়ির লোকের যে খুব একটা পছন্দ হচ্ছিল না, সেটা বলাই বাহুল্য। কবি বললেই তো আর সেই স্বর্গলোকের জীব হয়ে গেল না যে সামাজিক বিধিনিষেধগুলো ভাবা হবে না তার সম্পর্কে। অথচ মেয়ের হৃদয়ের গতি যেরকম প্রবল, শুধু শাসনে রোধ করা যাবে এ আশা বৃথা। যশোধরার অভিভাবকরা অতএব জাতিকুল সম্পর্কে তদ্বির শুরু করলেন। যশোধরা এসব জানে না। যশোধরা শুধু সকাল হতেই মিনিট গোনে কখন আসবে সেই সোনালি বিকেলটি। রাস্তার ওপরকার সেই ঘরটিতে গিয়ে উঠবে যশোধরা, সর্বাঙ্গে রোদের সোনা আর মনের সোনা মেখে। অশনি চশমাটা চোখ থেকে নামিয়ে রুমালে মুছতে মুছতে শুধু বলবে, এসো। সেই দুটি অক্ষরের ছোট্ট শব্দটি অনেক ব্যঞ্জনা আর অনেক অর্থ বহন করে আনবে যশোধরার কাছে। আরও অনেক লিখেছেন বলে নিচু ডিভানটার উপর বসে পড়বে যশোধরা। বৃন্দাবনী ছাপের চাদর পাতার ডিভানটা। অশনি বলবে, এক রাত্রের মধ্যে অনেক লিখে ফেলবো, এমন বিরাট কর্মা কবি আমি নই। যশোধরা তার গভীর চোখ দুটি আরতির দ্বীপের মতো তুলে ধরে বলবে, আপনার একটাই অনেক, তাই বুঝি? তবে সে অনেকটাই শোনো। বলে ড্রয়ার টেনে খাতা বার করবে অশনি, পড়বে স্বরচিত কবিতা, পড়ার সমস্ত আবেগ দিয়ে। যশোধরা শুনবে স্তব্ধ হয়ে। প্রায় প্রতিদিনই এই রকম, সেদিনও তাই ছিল। 3, শুধু সেদিন অশনি বলেছিল, কাল তুমি চলে যাওয়ার পরই আস্ত একটা কবিতা লিখে ফেললাম। তুমি চলে যাওয়ার পরই, এই কথা কটির মধ্যে যেন একটি গভীর অর্থ লুকানো। যশোধরার মনে হলো আর বেশি দিন বোধহয় সহ্য করতে পারবে না ও। বোধহয় ব্যক্ত করে বসবে নিজেকে, ধরা দিয়ে বসবে নিঃশেষে। এতদিনই কি পারত? পারত না। যদি নিজেকে তুচ্ছ মনে না হতো যশোধরার, বামন হয়ে কি চাঁদে হাত বাড়াবে যশোধরা? ঘাসের ফুল হয়ে চাইবে বিগ্রহের পূজারের থালা উঠতে? কিন্তু দেবতা যদি নিজে প্রসন্ন দৃষ্টি মেলে হাত বাড়ান, চাঁদ যদি নিজেই এসে ধরা দেয়। অশনি পড়তে শুরু করলো। তুমি এইমাত্র এখান থেকে উঠে গেলে, তোমার শরীরের নরম ভাঁজগুলি যেন ছড়িয়ে রয়েছে, লেগে রয়েছে আমার ওই নিচু চৌকিটায় পাতা কমলা রং চাদরটার ভাঁজে ভাঁজে। ওই একটুখানি কুঁচকে থাকা আর গুটিয়ে থাকা চাদরটাকে আমি টান টান করে পেতে নেব না, হাত বুলিয়ে বুলিয়ে মসৃণ করে নেব না, শুধু ওর দিকে তাকিয়ে বসে থাকবো। আমার হাতের জ্বলন্ত সিগারেটটা বাতাসে পুড়ে পুড়ে ছাই হয়ে ঝরে পড়বে। আমার ফুলদানিতে রাখা রজনীগন্ধার গোছাটা আস্তে আস্তে মাথা দোলাবে। আমি সেসব টের পাবো না। আমি শুধু ওই ভাঁজগুলির দিকে তাকিয়ে বসে থাকবো। ওরা বলবে, তুমি ওখানে বসেছিলে, তোমার আত্মা নিঃসার হয়ে ওখানে। হঠাৎ কবিতা থামাতে হলো, চুপ করে যেতে হলো অশনিকে। সেই নিচু চৌকিটায় সমস্ত শরীরটাকে ছড়িয়ে উপুর হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদছে যশোধরা। অনেকক্ষণ সেই কান্না দেখলো অশনি। তারপর ওর পিঠের উপর একটা হাত রেখে বলল, এই কাঁদে না, ওঠো। উঠতে সময় লাগলো, উঠে মুখ তুলতে আরও। অশনি অপ্রতিভ হেসে বলল, পড়াটা অন্যায় হলো দেখছি। কে জানে তুমি এমন একটি ছিঁচকাঁদুনে খুকি। যশোধরা বলল, আমি যাই। অশনি মৃদু হেসে বলল, চলো আমিও যাই। আপনি কোথায়? ভীত ত্রস্ত যশোধরা যেন চমকালো। অশনি বলল, কোথায় আর? তোমাদের বাড়ি। আমাদের বাড়ি? আপনি? না না, সে খুব বিশ্রী লাগবে আপনার। উপায় কি? না না, আপনি জানেন না, ওরা কেউ কবিতা বোঝে না। তাহলেও যেতে হবে। দৈত্যকুলের প্রহ্লাদটিকে দৈত্যকুল থেকে উদ্ধার করে আনতে হলেও তো দৈত্যপুরীতে যাওয়া দরকার। যশোধরার ঠান্ডা ঠান্ডা রক্ত হঠাৎ উদ্দাম হয়ে উঠল। আগুনের গান বাজতে লাগলো সে রক্তে। যশোধরা বসে পড়ে দু হাতে মুখ ঢেকে বলতে লাগলো, আমি মরে যাব, আমি মরে যাব। তুমি এ যুগে জন্মালে কেন? আস্তে ওর পিঠের কাছে বসে অশনি বলল, এ যুগে তোমায় মানায় না। তারপর বলল, আচ্ছা আজ তুমি একটু বিচলিত আছো, আজ থাক, কাল যাব।
যশোধরা চলে গেল। অশনি ওর সেই নিচু চৌকিটার দিকে তাকিয়ে বসে রইল অনেকক্ষণ। যশোধরার উপর হয়ে পড়ে কান্নার জন্য যেন অনেকটা কুঁচকে আর অনেকটা গুটিয়ে রয়েছে। অশনি ভাবলো, কালকের ওই কবিতাটা কি আমি শুধু কবিতা ছাড়া আর কিছু ভেবে লিখেছিলাম? তারপর ভাবলো, আমি কি অন্যায় করলাম না? ভাবলো, কি হয় যদি আজ রাত্রের ট্রেনে কোথাও চলে যাই আমি? ভাবার পর মুহূর্তেই যশোধরার সেই দীর্ঘ পল্লবযুক্ত আবেগ ভরা চোখ দুটি যেন বিষণ্ণ ভৎসনায় তাকালো অশনির দিকে। উঠে পড়ে পায়চারি করতে লাগলো অশনি। অপরাধ করেনি, তবু কেমন যেন অপরাধী অপরাধী লাগলো নিজেকে। আচ্ছা বিপদ করলো মেয়েটা। তারপর হঠাৎ এক সময় হেসে উঠে ভাবলো, কাল ওর বাড়ি যাব বলেছি, আমি কি ওর বাড়ি জানি? অথচ সেই নেহাত বাস্তব তথ্যটা হয়তো ওই কাণ্ডজ্ঞানহীন মেয়েটার মনে পড়বে না। আশা করবে বসে বসে পায়ের শব্দের জন্য কান খাড়া করে থাকবে। কি আর করা, যতক্ষণ না আবারও নিজে আসছে উপায় নেই কিছু। নিজের নতুন কবিতার বই নিহারিকা পুঞ্জর আগের প্রুফ দেখতে বসলো, কিন্তু পরদিন আর এলো না যশোধরা। তার পরদিনও না, তার পরের দিন যশোধরার দাদা এলো। বলল, আপনাকে নেমন্তন্ন করতে এলাম। মুখের ছাদে ধরতে পেরেছিল, তবু হেসে উঠে বলল অশনি, জীবনে তো আপনাকে দেখেছি বলে মনে পড়ছে না, হঠাৎ নেমন্তন্ন? যশোধরা দাদাও যে খুব একটা বাকপটু তা নয়, বোনেরই কাছাকাছি। একটু হেসে বলল, আপনি এত বড় একজন কবি, বাংলাদেশের সকলেরই তো উচিত কি নিমন্ত্রণ করে খাওয়ানো? হা হা করে হেসে উঠল অশনি। বলল, বাংলাদেশের লোকের উচিত বোধটা যদি আপনার উচিত বোধের ধারে কাছেও থাকতো, তাহলে আহা, সারা বছর আর হতভাগা কবির অন্য সমস্যা নামক বিরক্তিকর ব্যাপারটা থাকতো না। ও লাজুক হেসে বলল, মা আপনাকে দেখতে চান, কবি হিসেবে না মেয়ের পাত্র হিসেবে? সোজাসুজি প্রশ্ন করলো অশনি। যশোধরার দাদা হেসে ফেলল, তারপর বলল, দুটোই, তবে শেষেরটারই প্রধান। অশনি একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, আমারই যাওয়া উচিত ছিল। এটাই হলো প্রাক বিবাহ পর্ব 4। বিয়ের রাতে অশনি বলল, তুমিও লেখো, এ কথা তো কই বলনি কোনোদিন। যশোধরা বলল, আজই কি বলবো নাকি সে কি লেখা? কিন্তু জেনে ফেলেছি তোমার এক বন্ধু তোমায় লেখিকা বলে ডাকছিল। ও ঠাট্টা করে বলে। ঠাট্টার অন্তত একটুও কারণ থাকে। বলো কি লেখো? কবিতা? কবিতা? ইস, ভারী সাধ্য। কলেজ ম্যাগাজিনে 3বার 3টে গল্প লিখেছিলাম। কলেজ ম্যাগাজিনের গল্প? একটু অনুকম্পার হাসি হাসলো অশনি, তারপর পিঠ চাপড়ানোর সুরে বলল, তা অঙ্কুর থেকেই মহিরুও। কে বলতে পারে ভবিষ্যতে শ্রীমতী যশোধরা সেন বাংলাদেশের শ্রেষ্ঠ লেখিকা হবেন কিনা। যশোধরা সেন একটু অপরিচিত লাগলো, একটু কানে বাজলো, তারপর অসহ্য সুখে হৃদয় ভরে উঠল। সে আর রায় নয়, কবি বজ্রসেনের স্ত্রী যশোধরা সেন। এত ঠাট্টা করতে হবে না। ঠাট্টার কি আছে? লিখতে লিখতেই বড় হয়। কলমটা ছেড়ো না। সবই মা বলি, সবই পিঠ চাপড়ানোর সুর। নিজেকে কি সস্তায় বিকিয়ে ফেললাম? এই প্রশ্নকে জোর করে দাবিয়ে রেখে কথা চালানো। বন্ধুরা এই প্রশ্ন করেছে, বলেছে, কি হলো হে কবি, শেষ পর্যন্ত নিহাতি এক বাংলাদেশের শ্যামলা নামের আঁচলে বাঁধা পড়লে? তোমার সেই বিদ্রোহ, সেই আগুন কোথায় গেল সেসব? কথায় অবশ্য হারবার ছেলে নয় অশনি। বলেছে, আগুনের কাছাকাছি কিছু জল মজুদ থাকা ভালো। যাই বলিস, চেহারায় বউ তোর কাছে একেবারে লাগে না। কথাটা সত্যি। অশনির দীর্ঘ বলিষ্ঠ উজ্জ্বল চেহারার পাশে যশোধরার ছোটোখাটো শ্যামল চেহারাখানি নিতান্তই অকঞ্চিতকর দেখতে লাগছিল। এমনকি যশোধরার বাড়ির সবাইও সে কথা উল্লেখ না করে পারছিল না। বলছিল, মেয়েটার খুব ভাগ্য। যশোধরার বান্ধবীরাও বলেছিল, খুব দেখালি বাবা, কি ভিজে বেড়ালটির মতো থাকতিস, যেন জগতের কিচ্ছু জানিস না, কেমন বটটি বাগালি তলে তলে। শুধু যশোধরার বাবা বললেন, কবিকে তো জামাই করা হলো, এখন মেয়ে খাবে কি সেটা ভাবতে থাকো। যশোধরার মা ভুরু উঁচিয়ে বললেন, এখন আর সে যুগ নেই গো, কবিদের এখন খুব বাজার দর। হলেই ভালো, তবে ভরসা নেই। তবু জামাইয়ের স্বভাব উজ্জ্বল চেহারাখানি তাকে প্রীত না করে পারেনি, আর সেই জন্যই প্রেমে পড়ে বিধ্বস্ত হয়ে যাওয়া মেয়েকেও শাসন নাকার করে কাছে বসিয়ে বলেছিলেন, এখানে তুমি হেসে খেলে কাটিয়েছ এতদিন, কখনোই কিছু করনি, কিন্তু এবার থেকে বুঝছো তো, রীতিমতো রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে। কবি টবির সংসার খুব একটা আরাম আয়েসের হয় না, জানোই তো। যশোধরা মাথা নিচু করে বলেছিল, আরাম আয়েসের কি দরকার বাবা? বলেছিল, আর মনে মনে সংকল্প করেছিল, দেখিয়ে দেবে সে সবাইকে। একটু আজ গায়ে লাগতে দেবে না অশনিকে। নিজের কর্মে আর পরিশ্রমে সুন্দর করে রাখবে সংসারটিকে।
তাই যখন অশনি বলল, কলমটা ছেড়ো না, যশোধরা মাথা ঝাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ, ভারী একেবারে কলম আমার। তোমার সামনে আমি ধরবো কলম? তবে স্রেফ খুন্তি, হাতা, বটি, ছুরি, ছুঁচ, সুতো। অশনি হেসে উঠে বলল, সর্বনাশ, এইসব তুমি মনে ভেজে রেখেছো বুঝি? না তো কি, তুমি লিখবে আমি শুধু তোমার সেবা করব। অশনি বলল, সেরেছে, তাহলে তো সতীশটাকে বিয়ে করে ফেললেও চলতো আমার। হেসে উঠল দুজনেই। তারপর অশনি বলল, না বাপু, শুধু হাতা খুন্তি নিয়ে থাকলে চলবে না। আমার হতভাগা বন্ধুগুলো তাহলে বলবে একটি থান দিকে বিয়ে করেছি আমি, সেটা সহ্য হবে না। ওই কলম টলমের চর্চা রেখো একটু। সবই হালকা কথা, কিন্তু নিঃশঙ্ক কবি টের পেল না তার ওই হালকা কথা কটি কি গভীর বিদারণ রেখা টানল একটা নিতান্ত অবোধ কোমল প্রাণী। এই কথা কটি থেকেই যশোধরা যেন আর এক নদীতে স্নান করে উঠল, আর এক সূর্যের আলোয় মুখ দেখল, আর অসহ্য সুখে ভেঙে পড়া সেই বিবশ মনে একটা যন্ত্রণার জন্ম হলো। যশোধরা ভাবল, সত্যিই তো, আমার কথাই শুধু ভাবছি আমি, আমার সুখ, আমার সৌভাগ্য, আমার গৌরব, কিন্তু ওর, আমার মতো অকিঞ্চিতকরকে নিয়ে ওর গৌরব কোথায়? লোকে তো বলবে, ছি ছি, কবি বজ্রসেনের এই স্ত্রী, রূপে খাটো, গুণে খাটো, বিদ্যা বুদ্ধি সব কিছুতেই খাটো। আমি ওর থেকে ভেবেছিলাম ভালোবাসায় আমি ওর যোগ্য হব, আকাশের মতো, সমুদ্রের মতো, পৃথিবীর মতো, জগতের অনন্ত দুঃখ বেদনার মতো অসীম ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা কি আর কেউ দেখবে? দেখবে না, দেখতে পাবে না। তারা বলবে, কবি বজ্রসেন কি পেলেন ওই হাবাগোবা শ্যামলা মেয়েটার মধ্যে? আমাকে তবে বাইরের একটা পরিচয়পত্র আঁটতে হবে, যা দেখলে লোকে বলবে, তা বটে, গুণ দেখেছিল ভেতরে। যশোধরা যদি গায়িকা হতো, খুব বড় গায়িকা, যে গান শুনে সবাই ধন্য ধন্য করত, তাহলে বুঝি বজ্রসেনের মান থাকতো। কিন্তু এমনই বিধাতার অকরুণা, গানের দিক দিয়েও হাঁটেনি সে কোনো দিন। এখন নতুন করে গায়িকা হবার চেষ্টা হাস্যকর পাগলামি, তাতে শুধু শোরগোল বাড়বে। লেখিকা হবার সাধনাতেই নিজেকে উৎসর্গ করবে সে, যা নিঃশব্দে হবে, আর যা তার জীবনের ধ্যান জ্ঞান। নিজের তুচ্ছতাকে অতিক্রম করবে সে, সেই তার অপরিসীম ভালোবাসা দিয়ে। আগে চিন্তা ছিল লেখিকা হব, এখন ভাবলো বিখ্যাত হতে হবে, অনেক বড় হতে হবে। এক সময় দেখলো অশনি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। সেই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনটা আর একবার যন্ত্রণায় টন টন করে উঠল যশোধরা। আমার পুজোর দেবতাকে কি আমি খেলাঘরে টেনে আনলাম? কিন্তু আমি তো আশা করিনি, আমি তো হাত বাড়াইনি। দেবতা তো নিজেই। চোখ দিয়ে জল পড়তে লাগলো যশোধরার। অনেকক্ষণ পরে ঘুমিয়ে পড়ল। 5। অশনির যখন ঘুম ভাঙলো, দেখলো যশোধরা ঘুমোচ্ছে। চোখ সরিয়ে নিল, চারিদিকে চেয়ে দেখল এদের অবস্থা ভালো, কিন্তু রুচিতে গৃহস্থ মনের ছাপ, সৌকুমার্যের অভাব। এই ঘরটা ফুলের বাসর করে সাজিয়েছে ডেকোরেটর দিয়ে। পর্দায়, কার্পেটে, সাটিনে, ভেলভেটে, পাতায় ফুলের অনুষ্ঠানের ত্রুটি নেই। কিন্তু চোখ খুলতেই সামনে যে দেয়াল, তাতে নিরঙ্কুশভাবে দুলছে একখানি রং জ্বলা কালীয় দমনের ছবি। মনটা বিষাদ হয়ে গেল। তারপর গত রাত্রের দান সামগ্রীগুলোর দিকে চেয়ে দেখলো এই খাট, বিছানা, তার, আলনা, ড্রেসিং, আয়না, সোফা সেট, আলমাইরা, বাসনপত্র ইত্যাদি ঘরে যা যা কিছু সবই তার। ভেবে মন্দ লাগলো না। কবি বলে যে বোম ভোলা, তা তো নয়। ফ্ল্যাট একটা ভালোই জোগাড় করেছিল বটে কিছুদিন আগে, কিন্তু এ যাবৎ সাজিয়ে তুলতে পারেনি বলেই বৃন্দাবনী ছাপের ছিটটাকেই ফ্যাশন বলে চালাচ্ছে। কিন্তু সাজাতে গোছাতে ইচ্ছে করে বই কি, বাউন্ডুলে বিট কবি সে আদৌ নয়। ভালো খেতে, ভালো পড়তে, ভালোভাবে থাকতে, ভালো সিগারেট আর ভালো চা ব্যবহার করতে ভালোবাসে সে। যশোধরা বড়লোকের মেয়ে আছে, সে একরকম সুবিধে। কিন্তু আরও একটু যদি কম বোকা হতো। বৌভাতের উৎসবের দিনটা কিন্তু মন্দ লাগলো না। বন্ধুরা মনে যে যাই ভাবুক, মুখে বলতে লাগলো, দেখ যা দেখছি, একটা রিয়েল মুক্ত, নিটোল উজ্জ্বল, ঠকিসনি মনে হচ্ছে। কথায় দড় অশনি বলল, তোমরা বুঝি এতদিন আশা করে বসেছিলে আমি ঠকবো, আর তোমরা পরমানন্দে সেটি উপভোগ করবে? খাঁটি সে কথা আমিও বুঝেছিলাম হে, আর বুঝেছিলাম বলেই চট করে ঘরে এনে ফেললাম। তারপর হাসি, গান, গাওয়া, খাওয়া, মাখার মধ্যে দিয়ে সন্ধ্যাটা যেন ঝড়ের পাখায় ভর করে উড়ে গেল। ওদের মধ্যে একজনকে বেশ ভালো লাগলো যশোধরার। সে হচ্ছে তরুণ প্রকাশক নীলাদ্রি, যে এখন অশনি নীহারিকা পুঞ্জর আগে ছাপছে। সুন্দর কথা, শান্ত আচরণ, নম্র ভঙ্গি। অনেক ছোট ছোট প্রশ্ন করলো যশোধরা সকৌতলে। নীলাদ্রি হেসে বলল,
আর কি, এবার আপনিও কলম ধরুন, ব্রাউনিং দম্পতি হয়ে পড়ুন। যশোধরা মুখে বলল, আহা। কিন্তু যশোধরা ভাবতে লাগলো, আমার নিয়তি আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে, এ তারই ইঙ্গিত। হে ঈশ্বর, সেই দুরন্ত ভাষা দাও যশোধরাকে, যাতে সে ঝলসে উঠবে, চমকে দেবে। সেই অজানিত রহস্য লোকের সন্ধান দাও যশোধরাকে, যেখানে জীবনের সব প্রশ্ন আর সব উত্তর। কলেজ ম্যাগাজিনে গল্প লিখিয়ে লেখিকা যেন আসন্ন নবজন্মের অপেক্ষায় থরথর করতে লাগলো। নতুন বিয়ের পর কোথাও একটুও বেড়াতে না গেলে সমাজে মান থাকে না। তাই অশনি বলল, চলো কদিনের জন্য রাঁচি ঘুরে আসা যাক। হনিমুন বলে কথা। যশোধরার মনে হলো, জীবনে এর বেশি আর কি চাইবার থাকতে পারে। 6 ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ করলো অশনি। ভালো হোটেলে উঠল। জীবনকে উপভোগ করতে হলে যে কতটা বেপরোয়া হতে হয় তা দেখিয়ে মুগ্ধ বিমোহিত করলো যশোধরাকে। আর ফেরার সময় হঠাৎ যেন কৌতুক করছে এইভাবে বলে বসলো, তোমার কাছে কিছু টাকাপত্র থাকে তো বলো, থাকলে ট্রেনের টিকিট কাটা হবে, নচেত। হাঁটতে হাঁটতে ওর বলার ভঙ্গিতে হেসে উঠল যশোধরা। অশনি বলল, হাসছো মানে? এই দেখো। পকেটটা প্রসারিত করে ধরে বলল, গড়ের মাঠ। যশোধরা ভালো ঘরের মেয়ে, কিন্তু পয়সার অপচয় নেই ওদের বাড়িতে। তাই অশনির এই কদিনের এলোমেলো খরচে ও একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু ভাবছিল, এই তো ওকে মানায়। ও কি 1 পয়সার হিসেব নিকেশ করবে এখন? তাই এ কথা বলল না, এত এলোমেলো খরচ করলে কেন তবে? বলল না, শুধু অল্প হেসে বলল, আমার তো ভারী পুঁজি, দেখো কি হয়। বিয়েতে আশীর্বাদী বাবদ অনেকগুলি টাকা পেয়েছিল বাপের বাড়ির বুড়ি বুড়ি আত্মীয়াদের কাছ থেকে। মা সেগুলো দিয়ে দিয়েছিল। আর রাঁচিতে আসার সময় মা ইচ্ছে করে 100টা টাকা দিয়েছিল, ইচ্ছে মতো খরচ করবি বলে। সব মিলিয়ে 100-2 টাকা এনে ধরে দিল যশোধরা। দিয়ে ধন্য হলো, কৃতার্থ হলো, নিতান্ত সামান্য বলে মরমে মরে গেল। অশনি অবশ্য উৎফুল্ল হলো, বলল, ও অনেক অনেক, এ তো এখন আমার কাছে রাজ আর ঐশ্বর্য। বেরিয়ে গেল টাকাটা নিয়ে। যখন ফিরলো তখন যশোধরা নিবিড় হয়ে কিছু একটা করছে, ওকে দেখে তাড়াতাড়ি চাপা দিল। অশনি উঁকি মেরে দেখে বলল, কি হচ্ছে? বাপের বাড়িতে পত্রাঘাত? মা, দেখে যাও, কি এক বাউন্ডুলে হতভাগার হাতে আমাকে নিক্ষেপ করেছ। তার পকেট গড়ের মাঠ, আমার যথাসর্বস্ব হরণ করে তবে। আহ, কি হচ্ছে? যশোধরা ছুটে এসে মুখ চেপে ধরল, বুকে এলিয়ে পড়ল। তারপর বলল, মোটেই আমি চিঠি লিখছিলাম না, তবে এখন বলবো না। নির্ঘাত কবিতা? আহা, পাগল যেন আমি। তার মানে পাগলরাই শুধু কবিতা লেখে? তা অবশ্য সংসারীদের বিচারে তাই। না গো মশাই, না। আমি বলছি, তোমার সামনে যদি আমি কবিতা লিখতে বসি, সেইটাই হবে পাগলের কাজ। শোনো, সত্যি একটা গল্প লিখছি, তুমি একটু ঠিক করে দেবে? আমি গল্পের কি বুঝি? আহা, কি যে বলো, সাহিত্যের কি না বোঝো তুমি? গল্পটা হলো কি হলো না, এটা তুমি বলে না দিলে কোথাও পাঠাবো কি করে? অশনি মনে মনে বলল, সেরেছে। আবার পাঠাবারও বাসনা, নিরেটার কাকে বলে। মুখে হইচই করে বলল, পাঠাবে? পাঠাবে কি বলো? খবরদার অমন কাজও করো না। নিজে থেকে পাঠালে কখনো প্রেস্টিজ থাকে? সম্পাদকরা চেয়ে না পাঠালে? যশোধরা কুণ্ঠিত হাসি হেসে বলল, আমি যেন তোমার মতো, আমি যে বসে বসে খালি কাগজ নষ্ট করছি, এ কথা সম্পাদকরা জানবে কি করে? জানবে, পাতার আড়ালে ফুল ফুটলে লোকে যেমন করে জানতে পারে। যশোধরা ভাবলো, কি অপূর্ব কবি কবি কথা। ভাবলো, কিন্তু খুব একটা ভরসা পেল না। পাতার আড়ালে ফুটে লোকের ঘ্রাণ শক্তির অপেক্ষায় বসে থাকাটা বিশেষ কাজের মনে হলো না তার। কলকাতায় গিয়েই কোথাও পাঠিয়ে দেবে ঠিক করলো। অশনি যে গল্পটাকে দেখবেও না, ঠিক করেও দেবে না, সেটা বুঝে ফেলল যশোধরা। নেহাত বোকা হলেও বুঝে ফেলল। পত্রিকাখানা হাতে করে নীলাদ্রি এলো। যশোধরা ছিল না, বাপের বাড়ি গিয়েছিল। অশনি অলস মুহূর্তগুলি ছোট ছোট ধোঁয়ার রিং করে উড়িয়ে দিচ্ছিল, শূন্যে পাঠিয়ে দিচ্ছিল। নীলাদ্রি বলল, নামটা আনকমন আর পদবিটাও মিলছে, তাই চোখে পড়ল, নইলে হয়তো পড়তো না। গল্পটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। অশনি বাঁকা চোখে তাকিয়ে দেখল, কি যেন একটা নাম গল্পটার লেখিকার, নাম যশোধরা ব্র্যাকেটে রায় সেন। মুখ টিপে হাসলো। রায় পদবি থাকতে খুব একটা বিখ্যাত কবে হলেন ভদ্রমহিলা যে সচেতনে সেই রায়টি ব্র্যাকেটের মধ্যে স্থাপিত করেছেন? নীলাদ্রি বলল, মনে হচ্ছে তোমার কাছে এটা সারপ্রাইজ ভিজিট। অশনি অনেকখানি ধোঁয়া উড়িয়ে দিয়ে বলল, তাই? সত্যি পড়নি? জানিও না, এবং আসলে ইনি কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। না না, সে সন্দেহ নেই। বিয়ের সময় কথাবার্তায় মনে হয়েছিল লেখেন একটু আধটু, অন্তত লেখার শখ আছে। এই সময় যশোধরা ফিরল।
পত্রিকাটা টেবিলে পড়ে রয়েছে দেখে চমকে উঠল, তারপর বসে পড়ল। হাত বাড়িয়ে তুলে নিতেও সাহস হলো না। অশনি বলল, আমার অন্ন মারলে দেখছি। যশোধরা নীলাদ্রির দিকে তাকিয়ে বলল, দেখেছেন, ঠিকই বলেছি। এ তো সেই একেবারে এলাম, দেখলাম, জয় করলাম। আর হতভাগা কবিদের কত খাতা পচবে, কত জুতো খইবে, তবে একটি লেখা ছাপাখানার মুখ দেখতে পাবে। রাঁচিতে যে বলেছিল সম্পাদক না চাইলে লেখা পাঠালে প্রেস্টিজ থাকে না, সে আর বোধ করি এখন মনে নেই অশনির। নীলাদ্রি উঠে যাবার সময় বলল, আপনার কপিটা বোধহয় পাননি এখনও? যশোধরা মাথা নাড়ল। আচ্ছা, এটা থাক। বাহ, আমাকে তো দেবেই একটা। যশোধরা ব্যস্ত হয়ে বলে, আপনারটা কেন? বলা যায় না, যা আমাদের দেশের সম্পাদকের নীতি নিয়ম। লেখকদের যে ফাইল কপি হিসেবে কিছু পাওনা থাকে, সে তো তাদেরই খেয়ালই আসে না। দেখছি তো বই ছাপতে বসে লেখকের কাছে এক কপি ভিন্ন, 2 কপি পত্রিকা নেই, কাটা ফরমাও নেই একখণ্ড। অতএব ভালো ভালো হয়তো বা 8 পেপারে ছাপা পত্রিকাগুলো নির্মম হস্তে ছিঁড়ে ছিঁড়ে কাজে লাগাচ্ছে। অতএব আপনার ওই বিপাশার সম্পাদক যে আপনাকে 1 কপি ভিন্ন 2 কপি কাগজ দেবেন না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। ওটা থাক আপনার নিজের ফাইল হিসেবে, ভবিষ্যতে আমার কাজে লাগবে। হেসে চলে গেল নীলাদ্রি, কৌতুক ছলে এক মনোরম ইঙ্গিত দিয়ে। নীলাদ্রি বড় লোকের ছেলে, পাবলিশার হওয়াটা তার একটা শখ। বাংলাদেশের কবিতার বই ছাপাবার প্রকাশক মেলে না, এই বদনাম দূর করবার জন্যেই প্রধানত তারই ব্যবসায় নামা। দ্বিতীয় চিন্তা, তরুণ লেখকদের প্রতিষ্ঠা করা। নীলাদ্রি চলে গেলে অশনির মুখের দিকে তাকিয়ে দেখল যশোধরা। রাগ, অনুরাগ, বিরাগ কিছুই দেখল না, তবু যেন ভয় ভয় করল তার। আস্তে কুণ্ঠিত হাসি হেসে বলল, এটা সেই রাঁচিতে লেখা গল্পটা। সে তো বুঝতেই পারছি। ছাপতে দিয়েছিলাম বলে রাগ করেছ? রাগ করবো কেন? বাহ, না, তুমি তো বলেছিলে না চাইতে দিতে নেই, কিন্তু ভাবলাম 1 টাকা নিজে থেকে না দিলে কি করে জানবে বলো, তাই থাকে ফাঁড়া খণ্ডে যাক বলে আর কি। অশনি ঠোঁটটা বিদ্রুপে কুঁচকে বলল, যাক, ভালোই তো হয়েছে। এইবার বাংলাদেশের এডিটররা তা জেনে ফেললো বাংলা সাহিত্যে এক নতুন সূর্যের আবির্ভাব ঘটেছে, অতঃপর তারা এসে এ বাড়ির মাটি নেবে। যশোধরা ওই নিষ্ঠুর আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। যশোধরার চোখে জল এলো। যশোধরা উঠে চলে গেল। ভাবলো, এই নাকে কানে ক্ষত, আর না। তারপর ভাবলো, ঈশ্বর, এমন হয় না ওর ব্যঙ্গই সত্যি হয়ে ওঠে। কিন্তু কিছুতেই বুঝতে পারলো না এত বিরক্ত হলো কেন অশনি। যশোধরার লেখা কবি বজ্রসেনের স্ত্রীর উপযুক্ত হবে না বলে, বজ্রসেনের নাম ছোট হয়ে যাবে বলে, নাকি অশনের নিষেধ অমান্য করে ছাপতে দিয়েছে বলে? যশোধরার ম্লান মুখে উঠে চলে যাওয়াটা দেখলো অশনি। অশনি নিজেও বুঝতে পারলো না মনটা এত তেতো হয়ে গেল কেন তার। যেমন হয়, বেলা একদিন এসে বলল, সন্দেশ আনা, এত বড় সুখবর। বিপাশার সম্পাদক শুনেছি ভীষণ উন্নাসী, নতুন লেখকদের লেখা পড়েই না। অশনি মৃদু হেসে বলল, বান্ধবীকে জিজ্ঞাসা করুন গল্পের সঙ্গে ভুলে একটা মোটা অঙ্কের বেয়ারার চেক চলে গিয়েছিল কিনা। বেলা হেসে গড়িয়ে পড়ল, আর নির্বোধ যশোধরা আস্তে আস্তে এক বোধের জগতের দরজায় এসে দাঁড়ালো। মনস্তত্ত্বের যে অসীম তত্ত্ব, তার চাবিকাঠিটা বুঝি কুড়িয়ে পেল যশোধরা। কিন্তু যশোধরা এই লেখার প্রসঙ্গটা বাড়ি থেকে দূর করতে পারল না। মা এলেন একদিন, দাদা এলো, ছোটো মাসি এলো ননদকে নিয়ে। সবাই একবার করে এই বিপাশার গল্পের কথা তুলল, আহ্লাদ প্রকাশ করলো, আর বলতে লাগলো, একেই বলে সৎসঙ্গ। যশোধরা লেখাটা সবাই ধরে নিল অশনিরই ক্রেডিট। এমনই গোলমালের মধ্যে হঠাৎ একদিন বিপাশার সম্পাদকের একখানা চিঠি এলো। আপনার জলবিলম্ব গল্পটি অনেকেরই ভালো লেগেছে, আগামী আষাঢ় সংখ্যার জন্য আর একটি গল্প দিলে খুশি হব। জলবিম্বের সম্মান দক্ষিণা স্বরূপ 25 টাকা পাঠালাম। চিঠির সঙ্গে আলপিনে একটি 25 টাকার চেক গাঁথা। অশনি বাঁকা চোখে তাকিয়ে চঞ্চল পায়ে উঠে পড়ল। যশোধরা চুপ করে চেয়ে বসে রইল স্তব্ধ হয়ে। এই হলো লেখিকা যশোধরা সেনের লেখিকা জীবনের গোড়ার কথা। যে লেখিকা যশোধরা সেনের নাম এখন সকলের মুখে মুখে। বাংলাদেশের হেন পত্রিকা নেই যে না যশোধরার কাছে ধর্ণা দিচ্ছে, কেননা 10-20টা পাবলিশার অনুরোধ উপরোধ করছে তার বাড়ি গিয়ে। আর একখানি বই যে বাগাতে পারছে, সে নিজেকে লাভবান মনে করছে। হঠাৎ শুনলে হয়তো মনে হবে, তা হবে না কেন, গল্পের গরু তো গাছেই উঠবে। কিন্তু ব্যাপারটা সত্যি যে একদিনে হয়েছে তা তো নয়। 1-2টি করে গল্প ছাপা হয়েছে, 2-4টি পত্রিকা থেকে অনুরোধ এসেছে, কেউ পারিশ্রমিক দিয়েছে, কেউ দেয়নি।
নীলাদ্রি অনুরোধ করে করে ছোট্ট একখানা উপন্যাস লিখিয়েছে, নিজে আগ্রহ করে ছেপেছে সুন্দর গেট আপ করে। তারপর 2-3 বছর কোনো বই ছাপা হয়নি। অশনি হেসেছে। সেই বইটাকে সবেধন নীলমণি একখা দিয়েছে। এসব স্টেজ গেছে বই কি? যশোধরা সেনের 5খানা বই ছাপা হয়েছে এই স্বপ্ন দেখতে কত বিনিদ্র রাত কেটেছে যশোধরার। তারপর হঠাৎ কোথা দিয়ে কি হলো, পাশার দান উল্টোলো। যশোধরা দেখল যশোধরা সেনের বাড়ির মাটি নিচ্ছে প্রকাশক আর সম্পাদক। কবি বজ্র সেনের বাড়ি, এ কথা কদাচিৎ বলছে লোকে, আগেকার আমলেরা বলছে, বেশিরভাগই বলছে যশোধরা সেনের বাড়ি। অশনি নিজের বাড়ির সামনে ঘুরতে ঘুরতে শুনতে পায় পথ চলতি তরুণ তরুণীর বিহল কণ্ঠ, এই জানিস এটা যশোধরা সেনের বাড়ি? সত্যি? ইস, ঢুকে পড়া যায় না। হ্যাঁ রে, ধ্যাত, জানিস কবি অশনি সেন ওর স্বামী? কবি অশনি সেন? তাই বুঝি, শুনেছিলাম বটে, ওর স্বামীও লেখেন। কবিদের নাম অত মনে থাকে না। প্রথমে একদিনের কথা মনে আছে অশনির, যেদিন এক নামকরা পাবলিশারের গাড়ি এসে অশনির বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। সেদিন নির্লজ্জ একটা নোংরামি করে বসেছিল অশনি, বলেছিল কিন্তু উনি তো বাড়ি নেই, অথচ বাড়িতে ছিল যশোধরা। কিন্তু ওইটুকু বাদ দিয়ে কি পাবলিশারকে ছাড়তে পারলো অশনি? এবার এলেন তিনি, যশোধরার সঙ্গে সশ্রদ্ধ কথা চালালেন, একখানি বই প্রার্থনা করলেন। যশোধরা সেদিনের মুখ মনে আছে অশনির, অহংকারী নয়, আত্মস্থ নয়, গর্বিত নয়, কুণ্ঠিত ত্রস্ত ভীরু, আর খুব বোকার মতো একটা কথা বলে ফেলেছিল সে, আমার আবার বই, লাভ না হয়ে লোকসানি হবে আপনার, বরং আমার স্বামীর বই ছাপুন। অশনি গর্ভদৃষ্টি দেখে কথা থামিয়ে ফেলেছিল যশোধরা। পাবলিশার ভদ্রলোক মৃদু হেসে বলেছিলেন, উনি তো কবি মানুষ, কবিতার বই আমরা আবার তেমন ছাপি না। অশনি গুম হয়ে বসেছিল, আর ভদ্রলোক কন্ট্রাক্ট করে উঠে যাবার পর যশোধরাকে কাঁদিয়ে ছেড়েছিল। সেসব দিন চলে গেছে। এখন অশনি আর তার বাইরের দিকের সাজানো গোছানো বসবার ঘরটাই বসে না, শোবার ঘরেই কাটায়, নয়তো বন্ধুর বাড়ি গিয়ে আড্ডা দেয়। কিছু বেকার বন্ধু আছে অশনি, যাদের কাজ অবিরত চা খাওয়া, অনর্গল সিগারেট পোড়ানো আর বিদেশি সাহিত্যের কচকচি করা। বাংলা বই তারা আঙুল দিয়েও ছোঁয় না। বাংলার সাহিত্য কথাটা উচ্চারণ করবার সময় কণ্ঠে এমন একটু অনুকম্পা মিশ্রিত ব্যঙ্গের সুর আনে যে বাংলা সাহিত্যের কান থাকলে সে লজ্জায় প্রাণত্যাগ করত। অশনি এদেরই একজন। ঘন্টার পর ঘন্টা এই আড্ডায় কাটিয়ে আসে অশনি। তারা বলে, তোমার গিন্নি তো এখন বাংলাদেশের সাহিত্য সম্রাজ্ঞী। অশনি বলে, হ্যাঁ, শুনতে পাই। পড়ো না? মাফ করো ভাই, যখন বিয়ে হয়েছিল তখন অশনি একটা বেসরকারি কলেজের লেকচারার ছিল, কিন্তু সে কাজটা হারালো অশনি অনিয়মিত উপস্থিতির দোষে। কবি বলে কে কত রেয়াত করে? এদিকে কবির মান জ্ঞান টনটনে। কর্তৃপক্ষ একবার সামান্যতম অনুযোগ করে যখন সুবিধে করতে পারলেন না, একদিন কৈফিয়ত তলব করলেন। অশনি বলল, আমার দ্বারা এর থেকে রেগুলার হওয়া সম্ভব নয়। কর্তৃপক্ষ বললেন, আপনাকে ধরে রাখাও আমাদের পক্ষে সম্ভব নয়। অশনি বাড়ি এসে এক টিন সিগারেট পোড়ালো বসে বসে। যশোধরা তখন বিএ পাশ করে তারই ছেলেবেলার স্কুল দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ে টিচারি ধরেছে। প্রকৃতপক্ষে যশোধরার আয়ই তখন সংসারের আয় হলো। তদবধি অশনি লেগে পড়ে একটা কাজ, কয়দিনই বা করেছে, 2-6 মাস করে ছেড়ে দেয়, বাড়ি বসে থাকে, বিশ্ব সাহিত্যের বিশাল সমুদ্রে ডুবে পড়ে থাকে, কবিতা কদাচিৎ লেখে। বিয়ের আগে 4খানা বই ছাপা হয়েছিল অশনি, বিয়ের পর 3 বছরে 1খানা। প্রথম বড় কাতর হতো যশোধরা। ওর মরণ জগতে যে স্বর্গ রচিত ছিল, সেই স্বর্গ থেকে সে স্খলিত হয়ে গিয়েছিল, তবু আশা করত হয়তোবা আবার সব ঠিক হয়ে যাবে। হয়তো কবি বজ্র সেনের রক্তে এখন নতুন সৃষ্টির বেদনা, তাই তার আচরণে নির্মম ঔদাসীন্য, তার কলম নিষ্ক্রিয় জড়। কিন্তু কোথায় সেই নতুন সৃষ্টি? একদিন যশোধরা সারা দুপুর চুপ করে ভাবত বসে বসে। হয়তো তখন অশনি বাড়ি নেই, হয়তো অশনি তার পাণ্ডিত্যের রাজ্যে নিমজ্জিত। যশোধরা ভাবত, আমার চাকরি করা, আমার লেখা, এসবে কি ভুল হয়েছে আমার? ওতে কি ওর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে? আগে যা ভাবতাম, আগে যা চেয়েছিলাম, সেইটাই কি ঠিক ছিল? আমি শুধু ওর সেবা করতাম আর ও শুধু লিখত। কিন্তু সংসার চালাতে তো টাকাও চাই, সেটা কোথা থেকে আসবে? তার জন্য কি ব্যস্ত করবে যশোধরা বজ্র সেনকে? যশোধরা লেখার পথ ধরে এত টাকা আসতে পারে যে সে টাকায় অনায়াস মহিমায় সংসার চালানো যাবে। অশনিকে মোটা টাকার বই কিনে উপহার দেওয়া যাবে। অশনিকে বন্ধুদের সঙ্গে 2-10 দিন বাইরে বেরিয়ে আসার মতো টাকা সাপ্লাই করা যাবে। এ অবশ্য তখন যশোধরার কল্পনার ছায়াতেও ছিল না।
স্কুলের ওই চাকরিটাই ছিল প্রধান। তখন একদিন অশনির ঘরটা সুন্দর করে ঝাড়ামোছা করতো যশোধরা। জানলার পর্দা বদলাতো, ফুলদানিতে ফুল রাখতো, ধূপদানিতে ধূপ জ্বালিয়ে দিত গোছা করে। আর আপনি এলে ভুরু ভুরু চোখ তুলে বলতো, অনেক দিন তো কিছু লেখোনি, লেখো না আজ একটা নতুন কবিতা, বড্ড শুনতে ইচ্ছে করছে। হয়তো তখন তেমন একদিন সত্যিই প্রীত হয়ে উঠত অশনি। এই সেবাময়ীর দিকে তাকিয়ে মনটা মমতায় ভরে যেত। ওকে কাছে টেনে নিয়ে বলতো, নিজেই তো একটা মূর্তিমতী, কবিতার মতো ঘুরে বেড়াচ্ছ, আর কি দরকার? আমি তোমার জীবনের অনিষ্ট। ছি, ও কথা বলতে নেই বলে আদরে ডুবিয়ে দিত যশোধরাকে অশনি। তারপর বলতো, আচ্ছা তবে পালাও, শুধু বেশ কড়া করে কফি পাঠিয়ে দাও 1 পেয়ালা, নিজে মোটেই আনবে না, সতীশকে দিয়ে। যশোধরা আদেশ পালন করত, আর রান্নাঘরে বসে অশনির প্রিয় কোনো খাদ্য তৈরি করতে করতে আনন্দে আর বেদনায়, সুখে আর যন্ত্রণায় বিগলিত হতে হতে ভাবত, প্রত্যেকটি দিন এমন কেন হয় না? কিন্তু প্রত্যেকটি দিন দূরস্থান দৈবাৎ একটা দিনই এমন দুর্লভ সৌভাগ্য এসে ধরা দিত। অনেকক্ষণ পরে অশনি জোর গলায় ডাকত, যশোধরা। যশোধরা কৃতার্থ হয়ে এসে দাঁড়াতো। অশনি বলতো, এই শোনো, তোমার ফুলের ফসল, ধূপের ফসল, ইচ্ছের ফসল। তারপর পায়চারি করে করে পড়তো সেই তার ঔদাত্য আর উদাস আশ্চর্য সুরেলা গলায়। যে কবিতার কিছু বুঝতো যশোধরা, আর অনেকটা বুঝতো না। দীর্ঘ ঋজু দেহের ছায়াটা নড়ত দেয়াল থেকে দেওয়ালে। যশোধরা ভাবত, আমি কি করেছি, আমি কি করেছি, কেন আমি বিয়ে করলাম ওকে? আমি তো কোনোদিন ওর মানুষই হতে পারলাম না, শুধু স্ত্রী হলাম কেন আমি ওর? তবু কি সুখ, কি রোমাঞ্চ, আমি ওর স্ত্রী। দৈবাতটা বাদে বেশিরভাগ এইটাই হতো। যশোধরার প্রার্থনায় অশনি ব্যঙ্গ হাসি হেসে বলে উঠত, কবিতা জিনিসটা তোমার সংসারের কচুরি সিঙাড়া নয় যশোধরা, যে মাখলে মশলা লাগালে আর গরম ঘিয়ে ভেজে তুললে। বলতো, আর ধূপের গন্ধ, ফুলের গন্ধ সব কিছু ঢেকে দিয়ে ঘরটাকে ধূম্রলোক করে তুলতো। যশোধরা যদি কখনো বলতো, বড্ড বেশি সিগারেট খাওয়া হয়ে যাচ্ছে না, অশনি ব্যঙ্গ হাসি হেসে বলতো, তা বটে, বেকার ব্যক্তির এতটা পয়সা ওড়ানো ঠিক নয়। যশোধরা চুপ হয়ে যেত। যশোধরার খুব ইচ্ছে ছিল চমৎকার সুন্দর একটা নাম তাকে দেবে বজ্রসেন। কিন্তু স্ত্রীকে কি কেউ নাম দেয়? আদরের নাম, ভালোবাসার নাম, নাম দেয় প্রিয়াকে। যশোধরা প্রিয়া হতে পারেনি। মাত্র ক্ষণিক মমতার বশেই যে অশনি এই ফাঁদে পা দিয়ে বসেছে, সেই লোকসান কিছুতেই ভুলতে পারল না অশনি। হয়তো যদি শুধু ভালোবাসা দিয়েই জয় করতে চেষ্টা করতো যশোধরা, ভোলাতে পারত। কিন্তু যশোধরা যোগ্য হতে চেষ্টা করল, কিংবা হয়তো নিজে কোনো কিছুই করেনি যশোধরা। নিয়তির সংকেত তাকে উত্তরোত্তর নিয়ে চলেছে এক অমোঘ পরিণতির পথে। যে নিয়তি তাকে ঘাড়ে ধরে লেখাচ্ছে রাত জাগিয়ে, দিনের বিশ্রাম হরণ করিয়ে। কড়া সমালোচকেরা বলেন, যশোধরা সেনের লেখায় মধুরতা আছে, জীবনবোধের তীব্রতা নেই, ঔজ্জ্বল্য আছে, গভীরতার অতুল স্পর্শ নেই। কিন্তু যা যা নেই তার অভাবে জনপ্রিয় হতে আটকায় না, যা আছে তাই নিয়েই পাঠক মহল খুশি। অতএব যশোধরা সেনের মার্কেট রেট একেবারে ফার্স্ট রেট লেখকদের স্কেলে। কিন্তু কেমন করে যেন ওই কড়া সমালোচনাগুলোই চোখে পড়ে যায় অশনির। পত্রপত্রিকা সেই পৃষ্ঠাটি টেবিলে খুলে রেখে মৃদু হেসে বলে, তোমার লেখার যে খুব জোর সমালোচনা করছে। যশোধরা তাকিয়ে দেখে আরক্ত হয়ে যায়। তারপর ফিকে হাসি হেসে বলে, ঠিক বলেছে। অশনি আরও মৃদু মধুর একটি হেসে বলে, ওই একটা জিনিসে বঞ্চিত থেকে গেলাম, কিছুতেই আর জানা হলো না কেমন লেখো তুমি, আর কি লেখো। আচ্ছা, কখানা বই হলো তোমার? 100, 200? এমনই কথার মাঝখানে নীলাদ্রি এসে পড়ল একদিন। অবশ্য নীলাদ্রির আশাটা দৈবাতের ব্যাপার নয় এখন আর। যশোধরা সেনের খান 7-8 বই তার ঘরে আছে, তাই সেদিন এসে পড়েছে ওদের কথার মাঝখানে। বলল, কথাটা তুমি যতটা গৌরব করে বলছো, ঠিক ততটা গৌরব কর হয়তো নয়। মিসেস সেনের বই তুমি পড়নি, এ কথা লোকে শুনলে বলবে 1 নম্বর হিংসুটে তুমি। আপাতত তো তুমি বলছো, আমি তো গোড়া থেকেই বলছি, হিংসের জ্বালায় নিজের কেরিয়ারটাই মাটি গড়ে ফেললে। যশোধরা বজ্রসেনের মুখের রেখায় বজ্রের আভাস দেখতে পেল। ব্যাকুল হয়ে বলল, কি যা তা বলছেন নীলাদ্রিবাবু? কিন্তু চিরদিনের শান্ত প্রকৃতি নীলাদ্রির চোখে যেন আজ আগুন জ্বলে উঠেছে।
ও তেমনই জোর গলাতেই বলল, যা তা কথা নয় যশোধরা দেবী, সত্যি কথা। ঈর্ষার জ্বালা ওর প্রতিভাকে নষ্ট করে ফেলতে বসেছে। আশ্চর্য আশ্চর্য হয়ে যাই আমি অশনি, যে লেখার উপসত্য থেকে তোমার সংসার তরণে তরতরিয়ে ভাসছে, তোমার অজস্র বিলাসের উপকরণ জুটছে, তোমার লাইব্রেরি ভরে উঠছে, সেই লেখার সামান্য স্বীকৃতিটুকু দিতে পেরে উঠছো না তুমি? অবহেলা করছো, তাচ্ছিল্য করছো। অশনির ফর্সা মুখটা কালচে হয়ে উঠল। অশনি তীব্র স্বরে বলে উঠল, বাহ বাহ, শ্রীমতী যশোধরা সেন বুঝি তোমাকে শুধু পাবলিশারই ধরেননি, উকিলও ধরেছেন? যশোধরা সেন কাউকে কোনোদিন ধরতে যাননি। নীলাদ্রি সশ্রদ্ধ স্বরে বলে, তিনি শুধু ধরে আছেন তার সাধনাকে, তার বিশ্বাসকে, আর সেইখানেই তিনি সফল। অশনি চাবুক খেয়ে চাবুক ফিরিয়ে দিল, কিন্তু একের বদলে অন্যকে। নীলাদ্রিকে কিছু না বলে বলল যশোধরাকে, যশোধরা দেবী, কাঁটার চাবুকটা নিজের হাতে না মেরে অনুরক্ত ভক্তকে দিয়ে মারানোটা কি খুব ভালো হলো? তুমি সংসার চালাও, তুমি আমায় খেতে পড়তে দাও, এই পরম সত্যটা বাইরের বাজে লোককে দিয়ে না শোনালেই শোভন হতো নাকি? নীলাদ্রি আরক্ত মুখে বলল, বাইরের বাজে লোক অথবা যশোধরা দেবীর চর হয়ে তোমায় কিছু বলিনি আমি অশনি, আমি তোমার পুরনো বন্ধু হিসেবেই বলতে চেয়েছি। একটা ভুল পথ ধরে নিজেকে নষ্ট করছো তুমি। কোনো প্রকাশকই যখন বজ্রসেনের কবিতার বই ছাপতে গা করেনি, তখন যে নীলাদ্রি শতপ্রবৃত্ত হয়ে ওর বই ছেপেছিল, আরও লিখতে উৎসাহ দিয়েছিল, সে কথা আর মনে পড়িয়ে দিল না নীলাদ্রি, শুধু পুরনো বন্ধুত্বের দাবি তুলল। কিন্তু অশনির শিরায় শিরায় তখন তিক্ততা, তাই সে অধিকতর ব্যঙ্গের সুরে বলে উঠল, আচ্ছা পথদ্রষ্টা গুরু, মনে রাখতে চেষ্টা করব আপনার কথা। নীলাদ্রি বলল, মানুষ যখন অন্ধ হয় অশনি, তখন এমনই হয়। তারপর যশোধরাকে বলল, আপনার এই মাসের টাকাটা। পকেট থেকে একটা চেক বার করে রাখলো। ওর জন্যে তাড়াতাড়ি কি হবে এখন বলে চলে যাবার জন্য পা বাড়িয়েছিল যশোধরা। নীলাদ্রি বলে ফেলল, তোমার যেসব বন্ধুরা রাত দিন রাজা উজির মারছে আর ছদ্মনামে সমালোচনার কলম ধরে তোমার স্ত্রীর লেখাকে কিছু না প্রতিপন্ন করতে চাইছে, তারা তোমার হিতৈষী নয়, বুঝলে অশনি? তোমার সৌভাগ্যে তারা ঈর্ষা কাতর, তাই। কথাটা সত্যি। এসব সমালোচনা প্রায় অশনির ওই বন্ধু গোষ্ঠীর কলম থেকেই বেরোয়, যাদের কলমের বাংলা ভাষা বাঙালি পাঠকের কাছে চীনি ভাষার মতো দুরূহ লাগে, যাদের বক্তব্য ধোঁয়ায় ঠাসা আর প্রকাশভঙ্গি অসমাপিকা ক্রিয়া এবং দুরুচ্চার শব্দে জটিল। তারা লেখে জনপ্রিয় হবার সস্তা প্যাঁচটি যশোধরা সেনের আয়ত্ত, লেখে লেখিকা প্রণয় মধুর মিলনান্ত গল্প রচনায় সিদ্ধহস্ত, তবে ইত্যাদি। কারণ তারা বজ্রসেনের স্ত্রীর বইয়ের সংখ্যা এবং আয়ের অঙ্ক হিসেব করে জ্বলে পুড়ে মরে। যাকে বোকা মুখ্য নিরেট অন্তঃশ্বাস শূন্য সস্তা মার্কা বলে উড়িয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই, সে যদি আয়ের অঙ্কে আমাকে ছাড়িয়ে বসে, তবে জ্বালা একটা আসবে বই কি। টাকা বস্তুটাকে যে কিছুতেই সস্তা মার্কা বলে উড়িয়ে দেওয়া যায় না। হিংসে অতএব তারা অশনিকেই করে, যে অশনিকে একদা সস্তায় বিকিয়ে গেল বলে করুণা করবার সুযোগ পাওয়া গিয়েছিল, যার নেহাত নির্বোধ প্রেমে আত্মহারা স্ত্রীটিকে দেখে আড়ালে হাসাহাসি করা গিয়েছিল, সেই অশনির এই লাখ তাদের খাক করে দিচ্ছে। প্রথম প্রথম বলতো বজ্রসেনের স্ত্রীর লেখা বলে সম্পাদকরা লেখা ফেরত দিতে সাহস পায় না। বলা চলতো, পাবলিশ করছে তো নীলাদ্রি, স্ট্যাম্প কাগজে লিখে দিচ্ছে নীলাদ্রিটা সে তোর বইয়ের প্রেমে পড়েছে। কিন্তু বেশি দিন তো আর বলা চললো না সে কথা। দেশ শুদ্ধ প্রকাশক কি বজ্রসেনের স্ত্রীর প্রেমে পড়েছে? প্রকাশকের ভিড় লেগে আছে যে যশোধরা সেনের ঘরের দরজায়, তাই এখন মাঝে মাঝে শব্দভেদী বান, সমালোচনার বিষোদ্গার। নীলাদ্রি সে খবর রাখে, রাগের মাথায় আজ বলে বসে সে কথা, তোমার বন্ধুরা তোমার ঈর্ষায় কাতর, তাই। কিন্তু অশনি নিজেও যে তাই, অশনি নিজেও যে ফ্রাস্ট্রেশনের রোগী, তাই নীলাদ্রির এই কথায় হঠাৎ ফেটে পড়ে আর কাণ্ডজ্ঞান শূন্যের মতো বলে বসে, সেটা ঢের বেশি সহনীয় নীলাদ্রি। ছুতো করে মাস মাস মুঠো মুঠো টাকা ঘুষ দিয়ে আমার স্ত্রীর হৃদয় জয় করবার চেষ্টা তার চাইতে অনেক বেশি অসহ্য। তোমার এই নিজ পথকে আমি ঘৃণা করি, বুঝলে নীলাদ্রি, ঘৃণা করি। কি বললে? নীলাদ্রি আগুনের চোখে চেয়ে ফিরে দাঁড়ালো। নীলাদ্রি দিন দুঃখী নয়, নীলাদ্রি কারো মুখাপেক্ষী নয়, বড় লোকের ছেলে, মস্ত বড় বাড়ি গাড়ির মালিক, নিজেও আজ একজন প্রতিষ্ঠিত প্রকাশক। তার যা নম্রতা মৃদুতা, সে তার স্বভাবের ঐশ্বর্য, কিন্তু এত বড় অসম্মানের জ্বলে উঠবে না এত মাটির মানুষও সে নয়। অশনির গলার কলারটা চেপে ধরল নীলাদ্রি,
ফেরত নাও তোমার কথা, ফেরত নাও অসভ্য অভদ্র ইতর। অশনি গো গো করে বলল, অশনির সৈন কখনো ফেরত নেবার জন্য কথা বলে না। অশনি, নীলাদ্রিবাবু আপনি বাড়ি যান, মৃদু দৃঢ় কণ্ঠে বলল যশোধরা। আর সেই মৃদুলতার মধ্যে যেন নীলাদ্রি নিজের অসহিষ্ণুতার রূঢ়তাটা দেখতে পেল। ছেড়ে দিল অশনির কলারটা, বেরিয়ে গেল। ওর গাড়ির গর্জনটা শোনা গেল পর মুহূর্তে। প্রেমে আত্মহারা কৃতার্থমন্য যশোধরার রূপ আজ অনেক পরিমাণে বদলে গেছে। তার এই অদ্ভুত সাফল্যে সে গর্বিত হয়নি, কিন্তু আত্মস্থ হয়েছে। এই সাফল্যকে একদিনের জন্যেও নিজের কৃতিত্ব ভাবে না, সে ভাবে ভাগ্যের দান। তথাপি প্রতি পদে অশনির তুলনায় নিজেকে ছোট ভাবার দিন গেছে। কিন্তু গেছে কি শুধু নিজের সাফল্যের হিসেব নিকেশে? কবি বজ্রসেনের প্রতিভা আর প্রকৃতির হিসেব কষে নয়। প্রতিভা নির্মম হতে পারে, নীচ হয় কি? মানুষ হিসাবে নিজেকে আর স্বামীর চেয়ে ছোট ভাবে না যশোধরা। তাই আজ নীলাদ্রি চলে যাবার পর স্পষ্ট চোখে চেয়ে স্পষ্ট গলায় প্রশ্ন করল, অপরের সামনে নিজেকে এমন ছোট করছো কেন, খেলো করছো কেন? অশনি কুটিল চোখে চেয়ে বলে, তার স্ত্রীর অন্নে প্রতিপালিত জীব, ও ছাড়া আর কি হবে? আমার অন্ন, এমন সংকীর্ণ কথা ভাবছই বা কেন? সংসারে কিছু টাকা আসছে, তাতে সংসারের খানিকটা সুবিধা হচ্ছে, এটা ভাবতে হয় না? না, হয় না। অশনি গর্জন করে ওঠে, তা যদি হতো তাহলে তোমার পাবলিশার আমাকে চোখ রাঙাতে আসতে সাহস পেত না। আমার পাবলিশার নয়, তোমার বন্ধু। রেখে দাও ওসব ন্যাকামির কথা। কে যে কার বন্ধু তার জানতে বাকি নেই আমার। যশোধরা বুঝি আজ একটা হেস্ত নেস্ত চায়, তাই কেঁদে না ফেলে স্থিরভাবে বলে, আমি লেখা ছেড়ে দিলে তুমি সন্তুষ্ট হবে? বালাই ষাট। অশনি ব্যঙ্গ হাসি হেসে বলে, লেখা ছেড়ে দেবে? বলো কি, বাংলাদেশের পাঠককুল একযোগে হার্টফেল করবে না? পাবলিশাররা আর এডিটররা তোমার দরজায় এসে হাঙ্গার স্ট্রাইক করবে না? যশোধরা আরও শান্ত গলায় বলে, তুমি যা যা বললে সেটা হয়তো খুব বেশি বলে উঠতে পারলে না, হয়তো এসবই হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি লেখা ছেড়ে দিতে রাজি আছি, যদি তুমি কথা দাও তুমি সংসারের ভার সম্পূর্ণ নেবে, নিজের দায়িত্বকে স্বীকার করে পাশ কাটাবে না। কেন? অশনি তাচ্ছিল্যের স্বরে বলে, খামোকা তোমার কাছে একটা বন্ড সই করে বসবো? এত বোকা আমি নই যশোধরা দেবী। কার সংসার, কার দায়িত্ব? সবাই জানে এটা হচ্ছে যশোধরা সেনের বাসা, এবং তার বাসায় স্বামী নামক একটা হতভাগ্য পোষ্য আছে। এই ব্যাকগ্রাউন্ডে আমার ভূমিকা কোথায়? ধৈর্য রাখা বড় কঠিন। যশোধরা বলে বসে, তার মানে তুমি ঠিক নিজের তালে গায়ে হাওয়া দিয়ে বেড়াবে, আর আমাকে দোষী সাজিয়ে রেখে আত্মগ্লানির হাত এড়াবে, কেমন? কিন্তু তা হয় না। কেবলমাত্র তোমায় অঙ্কর সব কিছু চললে এমন আশা করো না। সবাই তোমার মতো এত বেশি বুদ্ধিমান না হতে পারে, কিন্তু স্বাভাবিক কিছু বুদ্ধি না কিছু সবাইর আছে। সংসার যদি তোমার না হয়, আমারই বা কিসে? আমি ঠিক করেছি বাবার ওখানে গিয়ে থাকবো। বটে, একেবারে ঠিক করে ফেলেছ? তবে তো আর কথাই নেই। বাবা অবশ্য সানন্দেই এই উপার্জনশীল মেয়েকে বাড়িতে জায়গা দেবেন। কথায় কথা বাড়ে, বিষের চাষে বিষ। এসব কথাকে আর বাড়তে না দিয়ে যশোধরা উঠে পড়ে, আর মনেরও প্রস্তুত করে ফেলে। ভাবে ওর একটু শিক্ষা হওয়াও দরকার। চূড়ান্ত আরামে সিংহাসনে বসে আছি, আর মনের বিষ উদ্গীরণ করছি। এত সুখ চিরকাল চলে না। নিখুঁত নিপুণভাবে সংসার করা অবশ্য এখন আর হয়ে ওঠে না বটে যশোধরার। সবটাই আগের মতো সতীশের হাতে চলে গেছে, কারণ বহু পত্রপত্রিকার চাহিদা মেটাতে উদয়াস্ত খাটতে হয় তাকে। তবু অশনির খাওয়া দাওয়া সুবিধে স্বাচ্ছন্দ্যটুকু যতটা সম্ভব দেখে, আর সুখ স্বাচ্ছন্দ্যের ত্রুটি হচ্ছে কিনা সর্বদা খেয়াল রাখে। কিন্তু তবু শুধু গৃহিণীপনা নিয়ে থাকা গৃহিণীদের মতো নিশ্চয়ই হয় না। হয়তো অসময়ে অতিথি এলো, হয়তো সভা সমিতিতে চলে যেতে হলো, কি করবে? সুযোগ পেলেই সে খোঁটা দিতে ছাড়ে না অশনি। এই তো সেদিন যশোধরার দাদা এসেছিল, কিছুদিন আগে বিয়ে হয়েছে যার। অশনি হেসে হেসে বলল, কি হে ব্রাদার, তোমার গিন্নির আবার সাহিত্য বাতিক নেই তো? থাকে তো এই বেলা ভালো দেখে একটা চাকর সংগ্রহ করে ফেলো, নচেৎ সময়ে অন্ন জুটবে না। আর অশনি, সে যে কবি, এই অজুহাতে সংসারের কুটোটি দুটো করে না কখনো। সংসারের কি লাগে না লাগে সেটা না জানা, বাজার দোকানে রাস্তা না চেনা, বাজার দর সম্পর্কে শিশুর মতো অনভিজ্ঞ হওয়াটা যে পরম প্রশংসনীয়। এই ধরনের কথা উঠলেই অশনি অলৌকিক এক দেব শিশুর মুখভঙ্গি করে হাত জোড় করে বলে, মাফ করো ভাই, জানি না। ছোট মেশো সাদাসিধে গেরস্থালির মানুষ, কাছে বাড়ি, আসেন মাঝে মাঝে, ঘর সংসারী কথাই কন। হয়তো বলেন, মাছের ব্যাপার শুনলে হে, গভর্নমেন্ট ঘটা করে দর বেঁধে দিয়েছেন।
তার মানে যদি বা মাঝে মাঝে 5 টাকায় পাওয়া যেত, এ আর 6-এর নিচে নামবেই না। হয়তো বলেন, ভাত কি তোরা দুবেলা খাচ্ছিসও এখনও? আমার বাড়িতে তো স্রেফ একবেলা রুটির বরাদ্দ করে দিয়েছি। 40 টাকার চাল দুবেলা কে জোগাবে বাবা? বলেন, এ ধরনের কথাবার্তাই বলেন তিনি। যশোধরাও তার সঙ্গে সায় দিয়ে কথা চালিয়ে যায়। যে যেমন তার সঙ্গে তেমন সুরেই তো কইতে হবে, নইলে তার তুমি সামাজিক কিসে? বনে গিয়ে বাস করোগে না? কিন্তু অশনি সেই সব সময় এমনভাবে তাকিয়ে থাকে মেসো শ্বশুরের দিকে, যেন এমন ন্যাস্টি জীব জীবনে দেখেনি সে। আর এসব কথা তার জানা জগতের বাইরের কথা। কেন, খবরের কাগজও কি পড়ো না কখনো? আমি কিছু জানি না, আমি কিছু পারি না, এই হলো ফ্যাশন অশনি। অতএব সব জানতে হবে যশোধরাকে, সব পারতে হবে যশোধরাকে। এই যাবে তো তাই করেই আসছিল যশোধরা, কিন্তু আজ নীলাদ্রি সম্পর্কিত ওই নিজ কথাটা বড় বিঁধেছে যশোধরাকে। শৃঙ্খলিতা আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে শৃঙ্খলিতার দ্বিতীয় অংশ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।